মাঠে মাঠে শুরু হয়েছে কর্মচাঞ্চল্য। এদিকে এখনো পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বেশ কয়েকটি নদ নদীতে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন কাজল সরকার, নেত্রকোনায় আছেন রিফাত আহমেদ রাসেল, কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন মশিউর কায়েস এবং মৌলভীবাজারে আছেন এম এ হামিদ। তবে শুরুতেই সুনামগঞ্জের পরিস্থিতি জানতে চাই। লিপসন, কৃষকদের ধান কাটা কার্যক্রম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লোকজন আসলে এখনকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে কষ্টের ধান সেই ধান ঘরে তুলতে কিন্তু তারা প্রাণপণ চেষ্টা আমরা দেখেছি শুরু থেকেই করছেন। বিশেষ করে এই জেলার কথা যদি বলি যে গত টানা বৃষ্টিপাতে কিন্তু এখনকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু চরম বেকায়দার মধ্যে পড়েছিলেন। বেশিরভাগ হাওড়েই কিন্তু আমরা দেখেছি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিন্তু এখনকার হাওড়ের যে কষ্টের ধান সেটি কিন্তু আসলে তলিয়ে যায়। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এখনকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু তাদের কষ্টের গ্রামে যে ধান সেই ধানটি গড়ে তোলার জন্য কিন্তু একটা প্রাণ আজকে সকাল থেকে কিন্তু শুরু হচ্ছে দেখা মিলছে, যার ফলে কিন্তু সকাল থেকে কিন্তু শুরু হচ্ছে দেখা মিলছে, যার ফলে কিন্তু হাওড়ের যে কৃষক কিষানীরা রয়েছেন তারা ব্যস্ত সময় পার করছেন। অনেকেই যে ধান আসলে ক্ষেতে গড়ে তুলেছিলেন রোদের অভাবে শুকাতে পারছিলেন না, সেই ধানটুকুও কিন্তু তারা ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছেন যে তারা রোদে শুকানোর চেষ্টা করছেন। সেই সাথে যদি বলি যে অধিকাংশ হাওড়ের যে ধান তলিয়ে গিয়েছিল সেই ধানও কিন্তু আসলে অনেকে আসলে কোমর পানি থেকে এখনো কিন্তু আসলে তোলার চেষ্টা করছেন, যদিও সেটি গবাদি পশুর খাবার হিসেবে তারা ব্যবহার করবেন। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যে ধান অর্থাৎ অবশিষ্ট ১৩৭টি হাওরে কিন্তু আসলে বোরো ধানের চাষাবাদ হয়েছিল, অবশিষ্ট হাওরে ধানটুকুও কিন্তু আসলে কৃষকরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে কৃষকরা যেটি বলছেন যে আরো ১০ থেকে ১২ দিন এই জেলায় দেখা এই সবকিছুই তারা আসলে করতে পারবেন। তবে চলতি থেকে শুরু করে মারাই সব আসলে করতে পারবেন। তো চলতি বছর যদি বলি ২,২৩,৫১১ হেক্টর জমিতে কিন্তু এই জেলাতে বোরো ধানের চাষাবাদ হচ্ছে, যেখান থেকে ইতিমধ্যে কৃষি বিভাগ যেটি বলছে ১ লাখ বোরো ধান কিন্তু আসলে তারা ইতিমধ্যে গড়ে তুলেছেন। তবে সব মিলিয়ে বলা যায় যেহেতু আবহাওয়া কৃষকদের অনুকূলে রয়েছে, যার ফলে তাদের মধ্যে কৃষকরা স্বস্তি ফিরেছে। পাশাপাশি যদি বলি আবহাওয়া এইভাবে অনুকূলে থাকলে কিন্তু তাদের মুখে শেষ হাসির ঝিলিক পড়বে। রৌশন। আমরা সুনামগঞ্জের পরিস্থিতি জানছিলাম। নেত্রকোনার অবস্থা জানাতে রাসেল, কি দেখছেন নেত্রকোনার, বিশেষ করে আবহাওয়া পরিস্থিতি এখন কেমন, আর ধান কাটা নিয়ে কৃষকরা কি বলছেন? সুনামগঞ্জের কথা শুনছিলেন, নেত্রকোনার অবস্থা কিন্তু প্রায় একই রকম। আজকে কিন্তু সকাল থেকে আমরা রৌদ্রোজ্জ্বল দিন দেখতে পাচ্ছি। রোদের প্রখর তাপ থাকার ফলে কিন্তু কৃষকদের মুখে আমরা একটা হাসি দেখতে পেয়েছি। বিশেষ করে গেল কয়েকদিনের দফায় দফায় বৃষ্টি এবং ভারী বর্ষণের ফলে কিন্তু এই এলাকার যারা কৃষক তারা কিন্তু অনেকটাই শঙ্কিত হয়ে পড়েছিলেন। এমনিতেই আগাম যে বন্যা, সেই বন্যায় তাদের ফসল তলিয়ে গেছে। এরপরে যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টি তাদের মোটামুটি রাতের ঘুম কিন্তু কেড়ে নিয়েছিল। এখন আজকে সকাল থেকে মোটামুটি রোদের যে প্রখরতা, সেই রোদের প্রখরতা কিন্তু অনেকটাই রয়েছে। এর ফলে কিন্তু গরমও বেড়েছে। এখানকার যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে গরম বাড়লেও তাদের যে ধানগুলো এখন পর্যন্ত যে মাঠে রয়েছে, সেই মাঠ থেকে যদি তারা তুলতে পারেন তাহলেই কিন্তু তাদের স্বস্তি ফিরবে। এবং এই ধানগুলো তুলতে কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখতে পেয়েছি যে বাগড়ার হাওরে যে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু দলবদ্ধ হয়ে নেমেছেন এবং কমর সমান কোথাও বা তারও বেশি পানিতে নেমে 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 কিন্তু তারা ধান সংগ্রহ করছেন। এই হাওরে বেশিরভাগ জমি কিন্তু এখন পর্যন্ত পানির নিচে রয়েছে। যেহেতু বৃষ্টি কমেছে, পাহাড়ি ঢলের পানিও কমতে শুরু করেছে, তার ফলে কিন্তু কিছুটা পানি কিন্তু এই অঞ্চলে কমছে। তবে এখন পর্যন্ত যে আশার কথা হচ্ছে যে তারা যেমনটা আশা করেছিলেন যে আগেভাগে ধানগুলো ঘরে তুলতে পারবেন, তেমনটা কিন্তু তাদের হচ্ছে না। কারণ এখন পর্যন্ত এই হাওরে প্রায় অর্ধেকেরও বেশি অংশ কিন্তু তাদের অবশিষ্ট রেখেই দিতে হবে। কারণ এই ধানগুলো তারা কাটতে পারবে না। কারণ একেবারেই অ্যা দা ওই বৃষ্টির পানিতে ডুবে থেকে এবং ঢলের পানিতে ডুবে থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়াও যে অবশিষ্ট যে ধানগুলো তারা ডাঙায় তুলেছেন, অর্থাৎ উঁচু স্থানে তুলে রেখেছেন, সেই ধানগুলো কিন্তু আজকে দেখলাম যে মাড়াই করে তারা রোদে শুকিয়ে কিন্তু বিক্রি কিংবা ঘরে নেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তারা এখন পর্যন্ত আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এই জেলায় ১৩,৫০০ হেক্টর ফসলি জমি কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত রয়েছে। তবে আজকের যে রোদের প্রখরতা দেখেছে, সেই রোদের প্রখরতা যদি আগামী কয়েকদিন অব্যাহত থাকে তাহলে এই জেলায় যে ক্ষতির সংখ্যা করা হচ্ছিল সেই ক্ষতি কিন্তু আরো অনেকটাই কমিয়ে আনবে। পাশাপাশি যেই কথাটি হাওরবাসী বারবার বলছিল যে দামের কথা, সেই দামও কিন্তু তারা এখন বলছেন যে এভাবে রোদ উঠছে, সেই ধানগুলো যদি পুরোপুরি তারা শুকিয়ে বাজারে নিতে পারেন তাহলে কিন্তু ভালো একটি দাম তারা পাবেন বলে আশাবাদী। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে
ধান কাটা ও হাওরের পরিস্থিতি সর্বশেষ। মশিউর, আমরা নেত্রকোনার পরিস্থিতি জানছিলাম। আপনি জানাবেন যে কিশোরগঞ্জের এখন আবহাওয়া কেমন দেখছেন, আর বিশেষ করে তলিয়ে যাওয়া যে ধানের ফসলি জমি ছিল সেখানে এখন কি পরিমাণ পাকা ধান রয়েছে, সংগ্রহ কার্যক্রম কি অবস্থা, বিস্তারিত জানাবেন। আর রোশন, তলিয়ে যাওয়া যে জমিগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত বিশেষ করে হাওরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 61% ধান কাটা হয়েছে। তবে সেখানে মাঠ পর্যায়ে কিন্তু আরও বেশি আমরা দেখেছি যে জমির নিচে তলিয়ে আছে, সেগুলো কিন্তু আসলে খুব বেশি কাটতে পারেনি। একদম কাছাকাছি যেগুলো, যেহেতু এগুলো টানা বৃষ্টি ছিল এবং গলা পানি বুক পানিতে তারা দাঁড়িয়ে কোনো রকমে কিছু কিছু জমি কাটতে পেরেছিল। এর মধ্যে বেশিরভাগই কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে। তবে আশার বাণী হচ্ছে, যেহেতু আজকে সকাল থেকে রোদ উঠেছে, আবহাওয়া অফিসও বলছে যে আজকে থেকে আসলে বৈরিতা আবহাওয়ার কমার কথা রয়েছে। তো সেই জায়গা থেকে একটা প্রত্যাশা বাড়ছে কৃষকদের যে বাকি যে জমিগুলো আসলে তলিয়ে আছে সেগুলো তারা তুলতে পারবে, কিন্তু তুলতে পারলেও সেগুলো আসলে কতটা কাজের হবে সে নিয়ে কিন্তু শঙ্কিত কৃষকরা। তারা যে বিষয়টি বলছে যে দীর্ঘ সময় যেহেতু এগুলো পানির নিচে পড়েছিল, সেগুলো তোলার পরে আসলে অনেক ধানই দেখা যাবে যে পচে গেছে। তবে আজকে খলাগুলোতে আমরা দেখেছি যে ধানগুলো উঠছে এবং কৃষানীরা কিন্তু ব্যস্ত হচ্ছে। তারা ধান শোকানোর কাজ করছে এবং চেষ্টা করছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই চারা গজিয়ে গেছে, তারপরেও তারা অনেকগুলো ধান আমরা দেখেছি যে খলাগুলোতে তারা ব্যস্ত সময় পার করছে। তবে তারা এখন প্রত্যাশা করছে যে আছে কেবল সরকারের দিকে, তাদের যে ধানের যে ন্যায্য মূল্যগুলো সেগুলো তারা যেন পায়। এবং যেহেতু ভেজা ধান খাদ্য অধিদপ্তর ক্রয় করা শুরু করেছে, সেগুলো কিন্তু শুকনো ধান, যে 14 ভাগ যে মশার প্রয়োজন সেটি কিন্তু এই যে তলিয়ে যাওয়া ধান কিংবা ভেজা ধানে পাওয়া যাবে না। সেক্ষেত্রে এর সুফল কিন্তু তলিয়ে যাওয়া যে ক্ষতিগ্রস্ত কৃষক তারা কিন্তু পাচ্ছে না। সেক্ষেত্রে তারা যেন সহায়তাটা পায় এবং সরকারি পক্ষ থেকে যে প্রণোদনার ব্যবস্থাটা করা হয়েছে, তারা বারবার বলছে যে একেবারেই যে প্রকৃত কৃষক যারা আছে একেবারে হাওর পর্যায়ে প্রান্তিক পর্যায়ে তাদের কাছে যেন পৌঁছে যায়। বিশেষ করে তারা যে এই যে ধানগুলো নিয়ে তলিয়ে গিয়েছিল সেগুলো ক্ষতিগ্রস্ত ধানগুলোর যেন একটা সুব্যবস্থা হয়। তো এই ছিল কিশোরগঞ্জে আমার কাছে সর্বশেষ তথ্য। রোশন। হামিদ, মৌলভীবাজারে যে ফসলি জমি তলিয়ে গিয়েছিল সেখানে আসলে দেখা যায় যে এখন ধান সংগ্রহ করলেও বেশিরভাগই আসলে নষ্ট হয়ে যাওয়ার সংখ্যাটা দেখা দিয়েছে। সেক্ষেত্রে কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে মৌলভীবাজারে, কি বলছেন কৃষকরা? আমি একটি দুঃখের কথা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে মৌলভীবাজার হাওর অঞ্চলে ইতিমধ্যে 5042 হেক্টর সোনালী ফসল পানিতে তলিয়ে যাওয়ার সাথে সাথে গতকালকে দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। রাজনগরের কাওয়াদিকি হাওরের একজন চা শ্রমিক, কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন রঞ্জন বাউরি। তিনি কুলাউড়া চাতলাপুর 44 পাট্টা এলাকার বাসিন্দা। তিনি নৌকা ডুবে, যখন হাওর থেকে ধান কেটে নিয়ে আসছিলেন, নৌকা ডুবে সেখানে কয়েকজন পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একে মরার উপরে খড়ার গা বলা যায়। এটা আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে হাওর অঞ্চলে ইতিমধ্যে 87 ভাগ ধান কর্তন করা হয়েছে এবং উচ্চ অঞ্চলে 34 ভাগ ধান কর্তন করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে হাওর অঞ্চল ঘুরে বা নিম্নাঞ্চল ঘুরে দেখেছি যে তাদের যে পরিসংখ্যান সেটার চেয়ে অনেক বেশি ধান হাওর অঞ্চলে পানির নিচে নিমজ্জিত রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনের ডানে বামে যে হাওর অঞ্চলগুলো রয়েছে, তৈ তৈ পানি দেখা যাচ্ছে, সবগুলো কিন্তু ধান আছে এখানে এবং ধানগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে। আমি কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা বলছেন যে তাদের যে সোনালী ফসল তারা সেগুলো ঘরে তুলতে পারছেন না। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে রুদ্রোজ্জ্বল দেখা দিলেও হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসছে। অনিশ্চয়তার মাঝে তারা দিন কাটাচ্ছেন। তারা বলছেন যে তাদের যে কষ্টার্জিত ফসল সেগুলো গড়ে তুলতে পারবেন কিনা। অনেকগুলো ফসল নষ্ট হয়ে গিয়ে সেখানে কিন্তু চারা জন্মগ্রহণ করেছে এবং রুদ্র না থাকার কারণে তারা সমস্যার মধ্যে পড়েছেন। অপরদিকে মৌলভীবাজারে গত 3 তারিখ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হলেও 6004 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে, কিন্তু কৃষকরা এখন পর্যন্ত একটি ধানও সেখানে দিতে পারেননি। তারা বলছেন যে তারা এখন পর্যন্ত খাবার ধানই সংগ্রহ করতে পারছেন না, সে কিভাবে তারা সেখানে বিক্রি করবেন। অপরদিকে আপনারা জানেন যে মৌলভীবাজার জেলাটি হচ্ছে বিদেশি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং এই এলাকার বেশিরভাগই
দানি জমির মালিকরা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন এবং এখানকার বর্গা চাষিরা বেশিরভাগ ধান এখানে চাষ করে থাকেন এবং তারা বলছেন যে তাদের যে ধানগুলো চাষ করছেন তারা যেন সেই সরকারের প্রণোদনা বা সহযোগিতার জন্য তারা পান এবং তাদেরকে দেওয়া হয়। সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারে সবচেয়ে বেশি ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি গ্রীষ্মকালীন সবজি 199 মেট্রিক টন এবং অপরদিকে 19 হেক্টর জায়গায় কিন্তু আউশ ধানের ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে ধান নিয়ে সবশেষ। হাওড়া অঞ্চলের ধান কাটা এবং মাড়াইয়ের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।